হ্যাঁ, এখন দেখো সবাই স্পষ্ট দেখা যাচ্ছে। সবাই লাইভে অ্যাড হয়ে যাও। এখন দেখো সবাই স্পষ্ট দেখা যাচ্ছে। সবাই লাইভে অ্যাড হয়ে যাও। এবং তোমরা যারা দেখতেছো সবাই একটু কমেন্ট করে জানাও সব কিছু স্পষ্ট কিনা, ক্লিয়ার কিনা, স্বচ্ছ দেখাচ্ছে কিনা। খুব তাড়াতাড়ি সবাই জয়েন করো, 10টায় ক্লাস স্টার্ট করে দিব। ওয়ালাইকুম সালাম ভাই, দেখা যাচ্ছে না? আচ্ছা, সব কিছু ক্লিয়ার, তাহলে আমি আমার ক্লাস স্টার্ট করে দেই। আবার কেউ একজন জানাও এখন সব কিছু ক্লিয়ার কিনা। আমার মনে হচ্ছে যে সব কিছু ক্লিয়ার। ক্লাস স্টার্ট করে দেই, তুমি দেখো না রুমামণি? তুমি ওই দেখো বোর্ডের মধ্যে একটু জানালা দিয়ে কিছু দেখা যাচ্ছে, তুমি ওইগুলা দেখো। তুমি ক্লাস দেখার দরকার নাই তোমার। হ্যাঁ, আচ্ছা সবাই কেমন আছো একটু জানাও। এখন তো তোমরা আমার প্রাইভেট বেচের স্টুডেন্ট। আজকে প্রাইভেট বেচে সব কথা হচ্ছে যে আমার কাছে যে আমার কাছে তোমরা পড়তেছো ঠিক আছে, এখন কথা হচ্ছে আমি চাইবো যারা এই বেচে ভর্তি হয়েছো সবাই যদি চান্স পাও কোথাও না কোথাও। এখন আর শুধু আইসিটি নিয়ে গল্প করবো তা না, তোমাদের যে কোনো সমস্যায় তোমরা আমাকে বলবা, হ্যাঁ সমস্যার সমাধান করার সর্বোচ্চ চেষ্টাটা করব। এখন সবাই বলো সবার কী অবস্থা, সবাই কেমন আছো সেই জিনিসটা আমি জানতে চাচ্ছি। এবং তোমাদের নিয়ে একটি জুম মিটিং করবো আজকে, মাত্র 5 জন। কেন আমার কথা হচ্ছে আমি আগে বলে দিই লাইভ ক্লাসে সবাইকে উপস্থিত থাকতে হবে। যে অনেকে আছে যে আচ্ছা এটা 2-1জনের সমস্যা, বাট সবার সমস্যা হলে হবে না। তোমরা যে 5 জন আছো তোমরা শেষ পর্যন্ত থাকো, কথা হচ্ছে থাকবাই তো তোমরা। আর কথা হচ্ছে সবাই খাতা কলম নাও, খাতায় নোট করবে, এবং সবাই যে নোট করছে সেই নোটটা আমাকে দেখাবা, মাস্ট বি ছবি তুলে আমাকে মাস্ট বি পাঠাবা, আমি দেখব। গুচ্ছের এক্সাম অক্টোবরের শেষের দিকে হয়ে যেতে পারে, কারণ দেখো এখন সব কিছু স্বাভাবিক খুলে দিচ্ছে, পরিস্থিতিও স্বাভাবিক, সব কিছু স্বাভাবিক। তাহলে কি তুমি আমি হাঁটতেছি চলতেছি এটাও স্বাভাবিক, সেহেতু কি এক্সাম হয়ে যাবে এই জিনিসটা নিশ্চিত। আসো আমরা এই পড়াটা হয়তো বা তোমরা ফ্রি ক্লাসে দেখছো, বাট এই ক্লাসে অনেকে ফ্রি ক্লাসে নেটের সমস্যা ছিল, অনেক কিছু ছিল। এটা আমি একবার ফার্স্টের দিকে নিয়েছি, তখন আমার এই তথ্য প্রযুক্তি সম্পর্কে এত জ্ঞান ছিল না, আমি অনেক রোটেট করতে ভুলে গেছি, অনেক কিছু করতে ভুলে গেছিলাম। এখন তোমরা সবাই ক্লাসে জয়েন হয়েছো, এখন তোমরা খাতা কলম নিয়ে বসো, আমি যেভাবে দাব শিখাবো, এবং আগামী নেক্সট দিন আমি যেদিন ক্লাস নিয়ে আমি রুটিন দিয়ে দিব। হয়তো আজকে ফার্স্ট ক্লাস কাগজ, তোমরা সবাই জানো আমার আম্মু অসুস্থ, সেই অসুস্থতার কারণে আমি একটু অগোছালোভাবে আগাচ্ছি, কেউ কিছু মনে করবে না। আমি রুটিন দিয়ে ক্লাস নিব, কারণ আমি খুব সিনসিয়ার। কারণ তোমরা এই জায়গায় টাকা দিয়ে ভর্তি হয়েছো ভালো কিছু পাওয়ার জন্য, ইনশাল্লাহ তোমরা ভালো কিছু পাবা। হয়তো আমি 2-1 দিনের ভিতরে আমি রুটিন দিয়ে দিব। এখন পর্যন্ত কয়জন জয়েন হয়েছে? 7 জন জয়েন হয়েছে। আচ্ছা আমি ক্লাসে চলে যাই। দেখো আজকে পড়াবো সংখ্যা পদ্ধতির আবিষ্কার, ইতিহাস ও প্রকারভেদ। কি ভাইয়া? সংখ্যা পদ্ধতির আবিষ্কার, ইতিহাস ও প্রকারভেদ। আজকের টপিক কি? সংখ্যা পদ্ধতির আবিষ্কারের ইতিহাস, মনে প্রকার। মনে করবা ক্লাসেই পড়া শেষ। আমার কথা হচ্ছে তোমার যাতে ক্লাসেই পড়াটা শেষ থাকে, ক্লাসের বাইরে গিয়ে তুমি চোখ বুলাবা, বলে তুমি আমার কাছে এক্সাম দিবা।
তোমাকে আমি কি বলছি যে তুমি এই জায়গায় 1 ঘন্টা পড়বা, মানে কি তোমার ম্যাক্সিমাম পড়া যাতে শেষ হয়ে যায়। কথাটা বুঝতে পারছো? আচ্ছা দেখো, সংখ্যা পদ্ধতির আবিষ্কার ও ইতিহাস। এখন এই সংখ্যা পদ্ধতি আবিষ্কার ইতিহাস সম্পর্কে তো আমাদের মনে করো টোটালি কোনো ধারণা নাই। আমরা এখন সব কিছু নতুন করে শিখব। তাহলে সংখ্যা, সেই সংখ্যা জিনিসটা কোথায় থেকে আসছে? সেই সংখ্যা জিনিসটা অঙ্ক থেকে আসছে। তাহলে অঙ্কটা কি আর সংখ্যাটা কি? যে সংখ্যাটা হচ্ছে, সংখ্যা হচ্ছে কোনো কিছু পরিমাণ ও পরিমাপকে বোঝায়। তাহলে কি সংখ্যাটা কি? কোনো কিছু পরিমাণ ও পরিমাপকে বোঝায়। তাহলে কোনো কিছুর পরিমাণ ও পরিমাপকে কি বোঝায়? এটা হচ্ছে সংখ্যা। এবং অঙ্ক হচ্ছে সংখ্যার মৌলিক সাংকেতিক চিহ্ন। কি ভাইয়া? মৌলিক সাংকেতিক চিহ্ন। তাহলে কি কোনো কিছুর পরিমাণ ও পরিমাপকে কি বোঝায়? সংখ্যা বোঝায়। আর অঙ্ক কি? সংখ্যার মৌলিক সাংকেতিক চিহ্ন। এবং সব থেকে বড় কথা হচ্ছে, এ সংখ্যার অঙ্ক যেহেতু জেনেছি, তাহলে সংখ্যা পদ্ধতিটা কি? সংখ্যা পদ্ধতিটা হচ্ছে যেখানে আমি নিজের ভাষায় করে লিখে দিচ্ছি, কারণ কি তোমার তো ক নাম্বার কোশ্চেন আসবে না, তুমি জাস্ট জানার জন্য। যেখানে সংখ্যার বিভিন্ন পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়, পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়। তাহলে এটা কি? সংখ্যা পদ্ধতি। তাহলে সংখ্যাটা কি? কোনো কিছু পরিমাণ ও পরিমাপকে বোঝায়। অঙ্ক কি? সংখ্যার মৌলিক সাংকেতিক চিহ্ন হচ্ছে কি অঙ্ক। যেখানে সংখ্যার আমি দুবার লিখছি, সংখ্যার বিভিন্ন পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়, সেটাকে সংখ্যা পদ্ধতি বলে। এখন এই যে আমরা এই 3টা জিনিস জেনেছি, এই 3টা জিনিস জানার পর আমরা যদি আরেকটু সামনের দিকে যাই, আরেকটু সামনের দিকে মানে কি, আমরা এখন সাল জানবো এবং সেই সাল অনুসারে আমরা পড়া শিখবো। সাল অনুসারে কি শিখবো ভাইয়া? পড়া শিখবো। তাহলে ভাইয়া যদি আমরা খ্রিস্টপূর্ব 4000 সালের দিকে যাই, আমি যেভাবে লিখবো তোমরা খাতায় ঠিক এভাবে লিখবা। কি ভাইয়া? খ্রিস্ট পূর্ব 4000 সাল। এখন খ্রিস্টপূর্ব 4000 সালে আমরা কি করেছি ভাইয়া? আমরা নুড়ি পাথর ইউজ করেছি। কি পাথর? নুড়ি পাথর। এখন নুড়ি পাথরের যখন আমরা ব্যবহারটা যাই, তাহলে নুড়ি পাথর ব্যবহার করতে গিয়া আমাদের একটু সমস্যা হয়েছে। কি সমস্যা হয়েছে? এখন আমরা কি করছি, এ হচ্ছে একটা গোল আর এ হচ্ছে আর একটা গোল। এখানে 20,000 নুড়ি পাথর আছে। এখন বলছে যে এটা হচ্ছে কামালের বাক্স বাড়ি আর কি, বা কামালের 20,000 মূল্যবান কয়েন আছে, মূল্যবান কয়েন। এখন কামালরে বলছে তুমি জামালরে দিবা না, কামালরে বলছে তুমি সখিনারে দিবা। কারে ভাই? সখিনারে দিবা। তোমার যেহেতু খুব কাছের মানুষ, তুমি 10,000 কয়েন দাও। এখন বা 10,000 কয়েন হিসাব করো যে কোনো ভাবে আর কি। এখন তুমি যদি একটা একটা করে নুড়ি পাথর দিয়ে হিসাবটা করো, কি এখন তো আমাদের উন্নতি প্রযুক্তি চলে আসছে, আমরা মিটারের সাহায্য, স্কেলের মাধ্যমে আমরা হিসাব করতে পারি, বা আমরা অন্যান্য মেশিনের সাহায্যে আমরা গণনা করতে পারি। এখন তুমি দেখো, আমাদের যে কোনো হিসাব যদি এই নুড়ি পাথর দিয়ে হিসাব করা হয়, কয়েনের জায়গায় আমি কি লিখলাম? নুড়ি পাথর দিয়ে যদি সব কিছু হিসাব করা হয়, মনে করো আমি 50 গণবো, এই জায়গায় 50টা নুড়ি পাথর, 100 গণবো, এই জায়গায় 100 নুড়ি পাথর। এখন যদি আমি এই জায়গায় 10,000 নুড়ি পাথর হিসাব করতে যাই, তখন আমি বলছি 10,101, আরেকজন মনে করে বলছে 10,000। এখন এই জায়গায় যে একটা, এখন আমরা তো আর কোনো হিসাব জানি না, আমাদের এই সংখ্যার 1 2 3 মুখে যে আমরা শিখি এটাও জানি না, বা অন্য কোনো কিছু জানি না, আমরা জাস্ট নুড়ি পাথর জানি, একটা ফালালে একটা, দুইটা ফালালে দুটো। এখন একজন বলছে 10,101, একজন বলছে 10,000, কিন্তু আবার হিসাব করা লাগবে 15,000। এখন আমি যে 10,000 গিয়ে আটকে গেলাম, এখন পুরা এই 10,000 আমার আগের থেকে গণা লাগবে না? কি
কি ভাইয়া পুরা 10,000 কি আগের থেকে গণা লাগবে? তাহলে কি সকিনা বলবে তুমি আমার সাথে চিটারি করতেছো, তোমার সাথে আমার ব্রেকআপ। সকিনা কি বলবে? তুমি আমার সাথে চিটারি করতেছো, তোমার সাথে ব্রেকআপ। তাইলে দেখছো এই নুরি পাথর কত কিছু সমস্যা করছে, প্রেমেও ব্যাঘাত ঘটাইছে। তাইলে কি, তাইলে হচ্ছে তুমি যে এই হিসাবটা, তাহলে তো আমাদের এই বাস্তবিক জগতে অনেক বেশি ব্যাঘাত ঘটে। তাহলে আমরা এই নুরি পাথর হিসাবটা আমরা তখন এয়ারপোর্ট থেকে আর গণনা করি না। তাহলে আমরা নুরি পাথর হিসাবটা কত সালে পাইছি? খ্রিস্টপূর্ব 4000 সালের দিকে। এরপরে নুরি পাথরের পরে তখন মানুষ কি করত? একটা দাগ টানা পদ্ধতি ছিল। কি পদ্ধতি? দাগ টানা পদ্ধতি। মনে করো যতটা লিখে ততটা দাগ টানতো। এখন আগের দিনে মানুষ জমিতে চাষ করত, দেন গরু ছিল, গরুর দুধ হিসাব করা লাগতো, এমন আরো অনেক কিছু হিসাব করা লাগতো। এখন তুমি হিসাব করে এই জায়গায় যে দাগ টানা হিসাব করছি 1 2 3 4 5, এখন 6টা দাগ দিম, 7টা দাগ দিম, এরকম করে দাগ দিতে দিতে সারা পৃথিবী দাগ ভরে যায়, বাট গণনাই শেষ হবে না। ঠিক না ভাইয়া? এই জিনিসটা বেসিস করে, যে দাগ টানা পদ্ধতি বেসিস করে। তারপরে বিজ্ঞানী টালি, তখন উনি টালি পদ্ধতি আবিষ্কার করছে। কি পদ্ধতি? টালি পদ্ধতি। যখন এই 4টা হয়েছে, 4টা হওয়ার পরে তখন একটা দিয়েছে, তখন 5টা হয়ে গেছে। সেটা কত সালে? সেটা খ্রিস্টপূর্ব 4000 সালে। তাহলে খ্রিস্টপূর্ব 4000 সালে আমরা কি সম্পর্কে ধারণা পাই? সেই টালি সম্পর্কে ধারণা পাই। তাহলে খ্রিস্টপূর্ব 4000 সালে আমরা নুরি পাথর সম্পর্কে ধারণা পাই, আর টালি সম্পর্কে ধারণা পাই। এখন দেখো টালি পদ্ধতি যখন আমি ইউজ করছি, তখন এই জায়গায় আসার পরে এটা একটু ছোট হয়ে গেছে। এটা যেমন এটা সেম হয়ে গেছে, কিন্তু বড় 6 হলে আরো 7 হলে আরো বড় থাকতো, কিন্তু 10 হলে ছোট। মানে এত বড় টালি পদ্ধতি ঠিক আছে আমাদের সামঞ্জস্য রাখে, তাও আমাদের খুব বড় বড় হিসাবগুলো আমরা করতে পারি না। সেক্ষেত্রে কি টালি পদ্ধতি মানে মন্দের ভালো আর কি, যে কথাটা বলে সেটা হচ্ছে কি আমাদের টালি পদ্ধতি। আশা করছি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। এখন আমরা খ্রিস্টপূর্ব 3600 সালের দিকে যদি যাই, কত সালের দিকে ভাই? 3600 সালের দিকে। তখন কি হয়েছে? আমরা সর্বপ্রথম সংখ্যার ধারণা পাই খ্রিস্টপূর্ব 37 সালে। কি ভাইয়া? সর্বপ্রথম সংখ্যার ধারণা পাই। দেন সর্বপ্রথম সংখ্যার ধারণা পাই কত সালে? 3600 সালে। এবং কোন সংখ্যার মাধ্যমে? এখন দেখো এই যে রসায়নবিদরা একটা মৌল আবিষ্কার করে, যে কোনো একটা মৌলের মাধ্যমে পর্যায় সারণীতে একটা মৌল আবিষ্কার করে না, দেন এরকম সর্বপ্রথম সংখ্যার ধারণা পাই। কোন সংখ্যার মাধ্যমে আমরা সেই সংখ্যার ধারণা পাই? হায়ারোগ্লিফিক সংখ্যার মাধ্যমে। কি ভাইয়া? হায়ারোগ্লিফিক্স সংখ্যার মাধ্যমে। এখানে কিন্তু ভাই 3টা কোশ্চেন তোমার লুকায়িত আছে। কি? খ্রিস্টপূর্ব 36 সালে আমরা সর্বপ্রথম সংখ্যার ধারণা পাই, এবং এই যে সংখ্যার ধারণা পাই 36 সালে, কোন সংখ্যার মাধ্যমে আমরা এই সংখ্যার ধারণা পাই? হায়ারোগ্লিফিক সংখ্যার ধারণা পাই। এবং খ্রিস্টপূর্ব 3600 সালের দিকে আমরা কোন সংখ্যার ধারণা পাই? হায়ারোগ্লিফিক সংখ্যার ধারণা পাই। দেন এইভাবে 3টা কোশ্চেন তোমার উল্টায় পাল্টায় আসতে পারে। কথাটা বুঝতে পারছো? হ্যাঁ। এখন আমরা আরেকটা জিনিস ধারণা পাই, সেটা হচ্ছে 3 নাম্বার। সেটা হচ্ছে ভাইয়া বিজ্ঞানী রোমান আমাদের রোমান সংখ্যা সম্পর্কে ধারণা দেয়। কি সংখ্যা ভাইয়া? রোমান সংখ্যা সম্পর্কে ধারণা দেয়। তাহলে কি ভাইয়া তোমার এই যে তুমি মোটামুটি 3টা তথ্য তুমি যদি জানো, তাহলে খ্রিস্টপূর্ব 3600 সাল তুমি, সরি ভাইয়া খুব বেশি একটা মিস্টেক করেছি, এটা খ্রিস্টপূর্ব 3400 সাল হবে। যারা খাতায় লিখতেছে একটু কেটে কষ্ট করে লিখে নাও। অনেকে হয়তো বা আমাকে ইনফর্ম করছো, আমি দেখি নাই। হ্যাঁ, তাহলে দেখো, তাইলে কি খ্রিস্টপূর্ব 3400 সালের দিকে সর্বপ্রথম সংখ্যার ধারণা পাই। তারপরে কি হায়ারোগ্লিফিক্স, কোন সংখ্যা ভাইয়া? এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় অনেক বেশি আসে। হায়ারোগ্লিফিক সংখ্যার ধারণা পাই, এবং কি ভাইয়া? রোমান সংখ্যা সম্পর্কে ধারণা পাই। এই কোশ্চেনগুলো অনেক ইম্পর্টেন্ট, যেগুলো আমরা পড়তে সমস্যা হয়তো সম্পর্কে ধারণা পাই।
পড়তে সমস্যা হতো, বাট এখন যখন তুমি পড়বা তুমি সালের সাথে তোমার পড়াগুলো তুমি মিলিয়ে মিলে পড়তে পারবা। এখন যদি আরেকটু সামনের দিকে আগায় ভাইয়া, এই জিনিসটা মুছে ফেলি। খ্রিস্টপূর্ব 2000 সালের দিকে, কত সালের দিকে ভাইয়া? 2000 সালের দিকে। দেন ওই সালে আমি কি পেয়েছি? দেন খ্রিস্টপূর্ব 2000 সালের দিকে এক ব্যাবিলনীয়রা, কারা ভাইয়া? ব্যাবিলনীয়রা 60 ভিত্তিক সংখ্যার ধারণা দেয়। তাহলে কারা খ্রিস্টপূর্ব 2000 সালের দিকে ব্যাবিলনীয়রা 60 ভিত্তিক সংখ্যার ধারণা দেয়? দেন 2 মেয়ানরা 20 ভিত্তিক ও 5 ভিত্তিক সংখ্যার ধারণা দেয়। এই জিনিসটা খুব বেশি ইম্পর্টেন্ট। ব্যাবিলনীয়রা 60 ভিত্তিক সংখ্যার ধারণা দেয় এবং মেয়ানরা 20 ভিত্তিক ও 5 ভিত্তিক সংখ্যার ধারণা দিয়ে থাকে। তাহলে কি ব্যাবিলনীয়রা 60 ভিত্তিক সংখ্যার ধারণা দেয় এবং মেয়ানরা 20 ভিত্তিক ও 5 ভিত্তিক সংখ্যার ধারণা দিয়ে থাকে। আশা করছি তোমরা এই দুইটা জিনিস প্রপারলি বুঝতে পারছো। এখন যদি আমরা আরেকটু সামনের দিকে আগাই, তাহলে আমরা কি দেখতে পাবো? আমরা একটা গল্প দেখতে পাবো। কি ভাইয়া? একটা গল্প। আসো আমরা সেই গল্পটা, সেটা কাব্য, একটা উপন্যাস, এটা কত সালে? সেটা হচ্ছে 498 সালে। কত সালে ভাইয়া? 498 সালে। 498 সালে ভারতবর্ষে প্রাচীন ভারতীয় বিজ্ঞানী আর্যভট্ট। কে ভাই? আমাদের প্রাচীন ভারতীয় বিজ্ঞানী, সে আমাদের আঙ্কেল, সে আমাদের চাচা, সে আর্যভট্ট রচিত একটা কাব্য লিখেছেন। তার কি? তার একটা কাব্য রয়েছে, রচিত কাব্য। সেটা কাব্যটা কি ভাইয়া? কাব্যটা হচ্ছে স্থানম স্থানম 10 গুণম। তাহলে কি স্থানম স্থানম 10 গুণম। এটা কত সালে? খ্রিস্টপূর্ব 498 সালে থেকে প্রাচীন ভারতীয় বিজ্ঞানী আর্যভট্ট রচিত কাব্য হচ্ছে এটা। এখন স্থানম স্থানম 10 গুণম ব্যাপারটা কি? তুমি একটা জিনিস খেয়াল করো যে দেখো, তোমাকে বলছে প্রতি স্থান হতে প্রতি স্থানে 10 গুণ, কি এক জায়গা থেকে আরেক জায়গাতে 10 গুণ। তাহলে তুমি চিন্তা করো, আমার এই হাতে 5টা আঙ্গুল, এই হাতে 5টা আঙ্গুল, তাহলে সেইটা আমাদের আঙ্গুলগুলারে ইঙ্গিত করেছে যে হাতের আঙ্গুলগুলা, যে আমরা যদি গণনা করতে পারি, দেখো এখানে একবার, এখানে দুইবার, তাহলে কি একবার 10, দ্বিতীয়বার 20, তৃতীয়বার কি 30, চতুর্থবার কি 40। তাহলে কি স্থানম স্থানম 10 গুণ, মানে কি স্থান হতে স্থানে 10 গুণ। তাহলে কি স্থান হতে স্থানে 10 গুণ। আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো। তাহলে কি স্থান হতে স্থানে, এটা হাত বোঝা যায়, একটা ব্র্যাকেট দিয়ে দিলে হতে বোঝা যাবে, সরি একটু দাগ টেনে দিলে হয়ে যাবে। তাহলে এই জিনিসটা তোমরা সবাই বুঝতে পারছো। এখন যদি আমরা খ্রিস্টপূর্ব 400 সালের দিকে যাই, কত সাল ভাই? 400 সালে অনেক ইতিহাস রয়েছে, তোমরা অনেক ইতিহাস শিখতে পারবা সে 400 সালের দিকে। এখন খ্রিস্টপূর্ব 400 সালের দিকে কি হয়েছে ভাইয়া? 27টি আলফাবেট নিয়ে 10 ভিত্তিক সংখ্যার প্রচলন হয়। 10 ভিত্তিক সংখ্যার প্রচলন হয়। যে তোমাদের কোশ্চেন আমি তোমাদেরকে করে দেবো, কারণ এটা তো আমি একটা কোচিংয়ে পড়াইছি, দেন তারা অনেক কোশ্চেন করেছে। এর বাইরেও তোমাদের কিছু কোশ্চেন থাকতে পারে। এখন বলবা যে ভাই আলফাবেট তো 26টা, তাহলে 27টি কই থেকে আসলো? তাহলে এটা না, 10 ভিত্তিক সংখ্যার যে প্রচলন, সব সংখ্যাগুলোতে এটা
এটা হচ্ছে যে 26টা আলফাবেট ABC, 26টা পাইছি, তাহলে বাকি একটা কি ভাই জানো, আমাদের যোগ বিয়োগ গুণ ভাগ আছে না, এই 4টা মিলে একটা আলফাবেট করছে। তাহলে এই মিলে মোট 27টি আলফাবেট মিলে 10 ভিত্তিক সংখ্যার প্রচলন হয়। সবাই কথাটা আশা করছি তোমরা সবাই এই জিনিসটা বুঝতে পারছো। এখন যদি এখন তোমাকে বলছে যে 27টি আলফাবেট নিয়ে 10 ভিত্তিক সংখ্যার প্রচলন কখন হয়, সেটা হচ্ছে খ্রিস্টপূর্ব 400 সালের দিকে। দেন খ্রিস্টপূর্ব 400 সালের দিকে আরেকটি হয়, দেন তখন ভারতবর্ষে, এটা কোথায় ভাইয়া, ভারতবর্ষে 10 ভিত্তিক সংখ্যার প্রচলন ঘটে আর কি, মানে ব্যবহার ঘটে। 10 ভিত্তিক সংখ্যার ব্যবহার হয়। তাহলে ভারতবর্ষে 10 ভিত্তিক সংখ্যার ব্যবহার হয় কখন, এই 400 সালের দিকে, এবং 27টি আলফাবেট নিয়ে 10 ভিত্তিক সংখ্যার প্রচলন হয় কত সালে, খ্রিস্টপূর্ব 400 সালের দিকে। এই জিনিসগুলো কিন্তু তোমরা খুবই মাথায় রাখবা। এবং তোমার এই ভারতবর্ষে তোমরা যদি এই জায়গায় লেখাটা না বুঝো একটু বইলো, এই ভারতবর্ষে সর্বপ্রথম শূন্যের ধারণা দেয় কি ভাইয়া, সর্বপ্রথম শূন্যের ধারণা দেই, শূন্যের ধারণা দেই। তাহলে কি 27টি আলফাবেট নিয়ে 10 ভিত্তিক সংখ্যার প্রচলন হয়, ভারতবর্ষে 10 ভিত্তিক সংখ্যার ব্যবহার হয়, এবং ভারতবর্ষে সর্বপ্রথম শূন্যের ধারণা দেয়, এবং সেটা সবগুলা কত সালে, সবগুলা হচ্ছে এই খ্রিস্টপূর্ব 400 সালের দিকে। কত সালের দিকে ভাইয়া, 400 সালের দিকে। এখন যদি আমরা আরেকটু সামনের দিকে যাই, তোমার নিচে দেখা যাচ্ছে তো, একটু না দেখা গেলে একটু ভয় লয়, দাঁড়াও আমি একটু দেখতে। আচ্ছা, এর নিচে গেলে দেখা যাবে না। আচ্ছা, ক্যামেরাটা তো তাইলে অনেক বেশি করে ফেলছি। আচ্ছা, তাইলে সমস্যা নাই। তাইলে এখন আমি যদি এই জায়গাটা একটু মুছি, তাহলে মুছা তারপর তোমরা একটু দেখো, তাহলে তোমার 4 নাম্বার, মিশরীয়রা কারা ভাইয়া, মিশরীয়রা কোনো কিছু নাই মানে কি, ব্যালেন্স নাই অর্থে, অথবা কোনো কিছু নাই মানে বোঝায় শূন্য অথবা নফর। এখন কোশ্চেন আসছে, এখন কোনো কিছু নাই মানেও হবে, আবার ব্যালেন্স নাই মানে, এই দুইটা কথা দিয়ে কোশ্চেন আসতে পারে। তাহলে কি ভাই, মিশরীয়রা কোনো কিছু নাই মানে বোঝায় হচ্ছে শূন্য অথবা কি নফর। এখন কোশ্চেন আসছে ভাইয়া, তাহলে পরীক্ষায় আসবে কি দিয়া, পরীক্ষায় কি শূন্য দিয়ে আসবে? আমরা কিন্তু ন্যাচারালি জানি যে কোনো কিছু নাই অর্থে মানে কি শূন্য। তাহলে কোনো কিছু নাই অর্থে মানে যে নফর, এটা আমরা অনেকেই জানতাম না বা অনেকেই ভুল করতে পারি। কিছু জিনিস আমাদের বেসিক দিয়ে আমরা উত্তর করতে পারি, আমাদের টিচাররা সেই জিনিসটা থেকে আমাদেরকে দূর করে দিবে। কারণ কেন, যাতে আমরা সহজে একটা আনসার না করতে পারি, একটু জেনে যাতে আনসার করি। তাহলে কি মিশরীয়রা কোনো কিছু নাই মানে কি বোঝায়, নফর বোঝায়। আশা করছি তোমরা সবাই এই জিনিসটা বুঝতে পারছো। 5 নাম্বার, সর্বপ্রথম ভগ্নাংশ সংখ্যা সম্পর্কে ভাইয়া, কোন সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা সম্পর্কে ধারণা দেয় মিশরীয়রা। এখন কথা হচ্ছে ভাইয়া দেখো, সব কিন্তু 4000 সালে, তোমার সাল দেওয়া কোশ্চেন করতে পারে যে এই সালে কি হয়েছে, ওই সালে কি হয়েছে। দেন আবার তোমার ভগ্নাংশের ধারণা কারা দেয়, মিশরীয়রা, সেই জিনিসটা তোমার হইতে পারে। কথাটা বুঝতে পারছো? হ্যাঁ, সর্বপ্রথম ভগ্নাংশের ধারণা কারা দেয় ভাইয়া, মিশরীয়রা। কথাটা আশা করছি বুঝতে পারছো। এখন এই সাল শেষ, এই সাল হচ্ছে শেষ, এবং এই জায়গায় এই গল্পটাও শেষ। এখন হচ্ছে দেখো, আমরা ভগ্নাংশ বা এই সংখ্যা ওই সংখ্যা
পর্যন্ত ধারণা পেয়েছি। এখন দেখো এটা কি সংখ্যা ভাইয়া? এটা হচ্ছে অসীম বা ইনফিনিটিভ, বা অসীম বা কি ইনফিনিটিভ। তাহলে অসীম সম্পর্কে ধারণা দিয়ে থাকে, অসীম সম্পর্কে ধারণা দেন বিজ্ঞানী এরিস্টটল। তাহলে কে ধারণা দিয়ে থাকে? বিজ্ঞানী এরিস্টটল আমাদের ধারণা দিয়ে থাকে ইনফিনিটিভ। এরপরে খ্রিস্টপূর্ব ভাইয়া, খ্রিস্টপূর্ব 600 সালের দিকে, একটু আলাদা করে এই জিনিসটা লিখে রাখো। 600 সালের দিকে আমরা ঋণাত্মক সংখ্যার ধারণা পাই। কোন সংখ্যা ভাইয়া? ঋণাত্মক সংখ্যার ধারণা পেয়ে থাকি। তাহলে কি সংখ্যার ভাইয়া? ঋণাত্মক সংখ্যার ধারণা পেয়ে থাকি। আশা করছি তোমরা সবাই এই জিনিসটা বুঝতে পারছো। এখন কথা হচ্ছে, এই যে তুমি এই জিনিসটা বুঝলা, তোমার এই পর্যন্ত সংখ্যা পদ্ধতি আবিষ্কার ইতিহাস এই পর্যন্ত শেষ, কথাটা বুঝছো? আর হচ্ছে এর ভিতরে যে যে কোশ্চেনগুলো আসতে পারে, কিভাবে আসতে পারে, আমি সেগুলো তোমাকে বলে দিছি। সবাই বুঝছো কিনা এই পর্যন্ত? একটু লেখা তো দেখি তো, কয়জন লাইভে আসো একটু। যারা লাইভে আসো সবাই কমেন্ট করবা, সমস্যা কি কমেন্ট করতে? যারা লাইভে আসো সবাই কমেন্ট করো। মাঝখান দিয়ে আমি 8 জন দেখছি এখন। আচ্ছা মেয়ানাজ কি না, আমি কথাটা বুঝলাম না, তুমি কিসে না করলা? একটু কোশ্চেন ভালো করে বলো। আর যে কোশ্চেনগুলো আবার আসবে, হ্যাঁ কোশ্চেনগুলো তোমার সাল দিয়ে আসতে পারে। আচ্ছা তুহিন, তুমি সমস্যা নেই ভাইয়া, তুমি একটু কষ্ট করে দেখে নিও। তোমরা বেরোচ্ছ ঢুকতেছো, এটা এমন কেন? 6 জন কেন? নীলাঞ্জনা তুমি শুনো, সেটা হচ্ছে এখন 6 জন এইভাবে বেরোলে থাকলে তো হবে না, ক্লাসে কন্টিনিউ করতে হবে। কথাটা বুঝতে পারছো? এবং তোমরা যারা আসো সবাই, আমি যারা লেট করে আসতেছো তোমরা সবাই এই ক্লাস আমি ভিডিও রেখে দিব, তোমরা ঢুকলে ভিডিও পাবা। তোমরা সবাই ভিডিও দেখে খাতায় নোট করে আমাকে দিবা, আমি তদারকি করব তোমরা কে কতটুকু পড়তেছো। এবং আমি আগামীকালকে নেক্সট যেদিন আমি ক্লাস নিব আমি তোমাকে বলে দিব। ওই ক্লাসের আগে তোমাকে এটার উপরে আজকে যতটুকু পড়াচ্ছি তার উপরে 10 মার্কের কোশ্চেন হবে। তাহলে তুমি বুঝে যাবা যে তুমি যে টপিকটা পড়েছো এই টপিকটার মধ্যে আর সবাইকে 90% উপরে মার্ক পেতে হবে। কথাটা বুঝছো? তোমরা তো অনেক দূরে, তোমাদেরকে পানিশমেন্ট দিতে পারবো না, দেন একটা দূর থেকে একটা পানিশমেন্ট। দূর থেকে তো পানিশমেন্ট দেওয়া সম্ভব না, নাইলে আমি পানিশমেন্ট দিতাম। আমি আমার বড় বড় স্টুডেন্টদের পানিশমেন্ট দিই, দাঁড়া করায় রাখি, দেন তোমরা দাঁড়ায় থাকবো, দাঁড়ায় ক্লাস করবা। কথাটা সংখ্যা পদ্ধতির আবিষ্কারের ইতিহাস এ পর্যন্ত শেষ হয়ে গেল ভাইয়া। হ্যাঁ, এবং মাস্ট বি আমার কথা হচ্ছে যে তোমরা সবাই চান্স পাও, সেটা আমি চাই। তোমরা তো আমার কাছে ভর্তি হয়েছ ভালো কিছুর জন্যই ভাই, তাহলে তোমরা সবাই চান্স পাও, সেটাই আমার চাওয়া, আর সেটাই থাকবে আমার শেষ পর্যন্ত এবং সব সময়। এবং তো গুচ্ছ পরীক্ষার আগ পর্যন্ত তোমাদের সাথে থাকবো ইনশাল্লাহ। এখন দেখো, আমি এখনো সকালে নাস্তা করে নাই বুঝছো,
তাও তোমাদের ক্লাস নিতে চলে আসছি। তোমাদের ক্লাস নিয়ে অফলাইনে পড়াবো, পরে তারপরে নাস্তা করব। তাহলে হিসাব করো কয়টা বাজে আমি নাস্তা করব। এখন দেখো সংখ্যা পদ্ধতির ইতিহাস চলে গেছে। এখন যদি আমরা সংখ্যা পদ্ধতির প্রকারভেদরা পড়ি, কি ভাইয়া? সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। সংখ্যা পদ্ধতি কয় প্রকার ভাইয়া? দুই প্রকার। এক পজিশনাল সংখ্যা পদ্ধতি, দুই নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। একটা কি ভাইয়া? পজিশনাল সংখ্যা পদ্ধতি, আর একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল সংখ্যা পদ্ধতিটা কি? এটা যদি একটু এদিকে আনি, যার মানের সাথে অবস্থানের পরিবর্তন হয়। কিসের ভাইয়া? অবস্থানের পরিবর্তন হয়। তাহলে কি যার মানের সাথে অবস্থানের পরিবর্তন হয় সেটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। আর যার মানের সাথে জাস্ট এখন পজিশনালটা শিখি, তারপরে নন পজিশনাল যাই। তো কি পজিশনাল সংখ্যা পদ্ধতি কি ভাইয়া? যার মানের সাথে অবস্থানের পরিবর্তন হয়। তাহলে একটা উদাহরণ দেখি নেই। এই জায়গায় মনে করো 555 লিখেছি, দেখা যাচ্ছে কিনা একটু দেখে নেই। আচ্ছা, এর নিচে গেলে দেখা যায় না, তাহলে একটু দেখো। 555 লিখেছি, দেখেন A5 আর A5, আশা করি এটা দেখতে পারবা এই জায়গায়। তাহলে তুমি যদি প্রথম 5 মানে তুমি ডান পাশের প্রথম 5, তাহলে তুমি এই জায়গায় 5ই লিখতে পারলা। কি লিখতে পারলা? 5 লিখতে পারলা। যখন এই 5টা লিখবা তখন কিন্তু তুমি 5 লিখতে পারলা না, এই জায়গায় 50 লিখতে হলো। যখন এই 5টা লিখতে যাবা তখন এটা 5 লিখতে পারবা না, এই জায়গায় 500 লিখতে হবে। তাহলে কেন ভাই আমি এক জায়গায় 5, আরেক জায়গায় 50, আরেক জায়গায় 500 আমি কেন এটা লিখবো? এটা লিখার কারণ হয়েছে, এটা হচ্ছে তোমার এককের গড়, এটা হচ্ছে তোমার দশকের গড়, এটা তোমার শতকের গড়। কি ভাইয়া? এটা তোমার এককের গড়, এটা তোমার দশকের গড়, এটা তোমার শতকের গড়। এখন এই সবগুলোর একত্রে যোগ করলে আমি পাই 555। কত ভাইয়া? 555। তাহলে কি আমার দেখো, আমি প্রথমটা আমি 5 দেখতেছি, বাট আমি 5 লিখতে পারতেছি, কিন্তু দ্বিতীয়টা আমি কত দেখতেছি? 5, কিন্তু সেটা আমি 5 লিখতে কেন পারলাম না? আমার 50 লিখতে হলো। তাহলে কি অবস্থানের সাথে একই জিনিসের মানের পরিবর্তন হয়। এটা 5 দেখা সত্ত্বেও, বাট সেটা 50। তাহলে কি যেটা মানের সাথে অবস্থানের পরিবর্তন হয় সেটা কি? সেটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো। এখন যদি আমরা আরেকটু সামনের দিকে যাই, তাহলে যেটা মানের সাথে অবস্থান, যার মানের সাথে অবস্থানের পরিবর্তন হয় না, কি মানের সাথে অবস্থানের পরিবর্তন হয় না, সেটা কি? নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। নন পজিশনাল তোমরা সবাই আলাদা করে লিখবা, আমি জাস্ট বোর্ডে লিখে দিয়েছি, তোমরা লিখবা যার মানের সাথে অবস্থানের পরিবর্তন হয় না, এটা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তার যদি একটা উদাহরণ দেখি, উদাহরণটা একটু উপরে চলে আসি। আচ্ছা, এটা নিচে লিখলে বুঝবা। তাহলে উদাহরণ হচ্ছে এটা দুইটা, একটা হচ্ছে হায়ারোগ্লিফিক্স। কি ভাইয়া? হায়ারোগ্লিফিক্স। আর একটা কি ভাইয়া? রোমান সংখ্যা। কি সংখ্যা ভাইয়া? রোমান সংখ্যা। এই দুইটা কিন্তু অনেক বেশি পরীক্ষায় আসে, যে নন পজিশনাল সংখ্যার উদাহরণ তোমার 2, 3, 5, 7 আর একটা রোমান সংখ্যা দিয়ে দিবে। কিন্তু কি ভাইয়া? 2, 3, 5, 7 আর একটা রোমান সংখ্যা দিবে, অথবা হায়ারোগ্লিফিক সংখ্যা বলবে। এখন তুমি আরেকটা কথা চিন্তা করো, এই যে আমি একটা রোমান সংখ্যা লিখলাম, এটা কত লিখলাম ভাই? এটা 4 লিখলাম। এখন আচ্ছা আমি একটু বড় করে লিখছি, নিজে দেখতেই কষ্ট হচ্ছে, আর তোমরা তো এই যে 4 লিখলাম। এখন দেখো তো আই কে আর বি কে আমরা আলাদা করে লিখতে পারি। এটা হচ্ছে 5, আমরা জানি তো বি হচ্ছে 5, আর এটা মানে 1। তাহলে আমি কি 15 লিখতে পারবো? এটা মানে কি 15 লিখতে পারবো? সম্ভব? কখনোই নয় ভাইয়া। সেটা হচ্ছে এটার অবস্থান, এটার যদি এই জায়গায় আরো কিছু থাকুক, সেটার মানের কারণে অবস্থানের কখনোই পরিবর্তন হয় না। কথাটা বুঝতে পারছো? সেটা কি? তাহলে তার একটা উদাহরণ কি? রোমান সংখ্যা।
তুমি যদি 4 লিখো বা যে কোনো রোমান সংখ্যা লিখো তাহলে তুমি বুঝতে পারবা। তাহলে কি যে যার মানের সাথে অবস্থানের পরিবর্তন হয় না সেটা হচ্ছে নন পরিসরণ সংখ্যা পদ্ধতি। তার উদাহরণ কি? তার উদাহরণ হচ্ছে হায়ারোগ্লিফিক সংখ্যা এবং কি রোমান সংখ্যা। আশা করছি তোমরা সবাই এই ব্যাপারটা অবগত আছো এবং তোমরা বুঝতে পারছো। এখন আমরা যাই আরেকটু সামনের দিকে আগাই। আরেকটু সামনের দিকে আগাই মানে কি, আমাদের যে সংখ্যাগুলো সংখ্যা পদ্ধতিগুলো আছে সেই সংখ্যা পদ্ধতিগুলো সম্পর্কে আমরা শিখি। এক ক্লাসে পুরো সংখ্যা পদ্ধতি শেষ করা যায়, তোমাদের সেটা 3 ক্লাসে নিয়েছি, বুঝছো? তাহলে তোমরা কিভাবে পড়ার টাইম পাবা? দেখো এখন নন পজিশনাল সংখ্যা পদ্ধতি তো কোনো ভাগ নাই, কিন্তু পজিশনাল সংখ্যা পদ্ধতি, পজিশনাল সংখ্যা পদ্ধতির আমাদের বইয়ে 4টা দেওয়া আছে। একটা হচ্ছে দশমিক, 2 নাম্বার হচ্ছে বাইনারি, 3 নাম্বার হচ্ছে ভাই অক্টাল, 4 নাম্বার হচ্ছে হেক্সাডেসিমেল। 4 নাম্বার কি ভাইয়া? হেক্সাডেসিমেল। তাহলে কি 1 নাম্বার দশমিক, 2 নাম্বার বাইনারি, 3 নাম্বার অক্টাল, 4 নাম্বার হেক্সাডেসিমেল। এখন ভাই এই যে একটা চালাকি করা হয়েছে। কি চালাকি করা হয়েছে? যার যত নাম্বার তার তত বিট, দশমিক ব্যতীত। তাহলে বাইনারি বিট হচ্ছে 2 আর অক্টালের বিট হচ্ছে 3, হেক্সাডেসিমেলের বিট সংখ্যা কত? 4। এই কারণে এই জায়গায় একটু চালাকি করে আমরা লিখেছি। এখন কথা হচ্ছে, তো আমরা সবাই তো জানি কার কত বেস। আমরা কি জানি এর বেস কত? এটার বেস 10, এটার বেস 2, এটার বেস হচ্ছে 8, এটার বেস হচ্ছে 16। এখন জাস্ট দুইটার হচ্ছে তোমার বৈজ্ঞানিকের নাম আমি লিখে দিই, যে দুইটা বই আছে। এটা হচ্ছে বিজ্ঞানী পিঙ্গালা। কে? বিজ্ঞানী পিংলা। তোমরা হয়তো বুঝো নাই, পিংলা। আরটা হচ্ছে সুইডেনের 7ম রাজা, রাজা চার্লস। তাহলে কি সুইডেনের 7ম রাজা চার্লস, সে কি আমাদের অক্টাল সংখ্যা সম্পর্কে ধারণা দেয়, এবং বিজ্ঞানী পিঙ্গালা উনি আমাদের কি বাইনারি সংখ্যা সম্পর্কে ধারণা দেয়। আমরা তো এতটুকু জানলাম। এটা কি? এটা হচ্ছে তাদের বেস। এটা কি ভাইয়া? এটা হচ্ছে বেস। বেস মানে কি ভাইয়া? ভিত্তি। বেস মানে কি ভাইয়া? ভিত্তি। এখন আমরা এই 4টা সম্পর্কে, এই 4টার এতটুকু সম্পর্কে ধারণা পাইছি। এখন আমরা একটু মুছতে মুছতে একটা একটা করে ধাপে ধাপে যাই, বুঝছো? এখন এই 3টা মুছলাম, মুছার পরে দশমিক সংখ্যার মানটা কত তোমাকে আমি বলে দেই। তোমার যদি একটা সংখ্যার, আমরা এখন শুধু বেস নিয়ে পড়াশোনা করব, যদি একটা সংখ্যার বেস দেওয়া থাকে তাহলে ওই সংখ্যার মান চাই, তাহলে 0 থেকে বেসের আগ পর্যন্ত। কি ভাইয়া? 0 থেকে বেসের আগের মান পর্যন্ত। তাহলে কি কোনো একটা সংখ্যার যদি বেস দেওয়া থাকে ওই বেসের মান কি হবে? 0 থেকে বেসের আগের মান পর্যন্ত। তাহলে 0 থেকে বেসের আগের মান কত? 0 থেকে বেসের আগের মান হচ্ছে 9। তাহলে 0 থেকে বেসের আগের মান কত? 9। তাহলে দশমিক সংখ্যার সংখ্যা কত? 0 থেকে বেসের আগ পর্যন্ত 9, এবং তার বেস সংখ্যা কত? 10। একটা জিনিস আমরা জানি যে বর্তমানে আমরা যে কোনো লেখা প্রকাশ করি বা লিখি সেটা কি দশমিক সংখ্যার মাধ্যমে। এখন আমরা যদি আরেকটু সামনের দিকে যাই, এটা হচ্ছে মনে করো 722.820, এটা এরকম একটা মান দেওয়া আছে। এখন এই মানের কিছু মান আছে, এটাকে বলা হয় এমএসডি, আর হচ্ছে এটা, আর এটাকে বলা হয় এমএসডি, দেন এটাকে বলা হয় এলএসডি। তাহলে দুইটার মানে কি? দুইটার মানে হচ্ছে, এটাকে হলো মোস্ট সিগনিফিকেন্ট বিট, মোস্ট সিগনিফিকেন্ট
বিট, আর সরি সরি সরি, মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট, তাহলে এটা কি ভাইয়া? এটা হচ্ছে মোস্ট সিগনিফিসিয়েন্ট ডিজিট, আর একটা হচ্ছে লাস্ট সিগনিফিকেন্ট ডিজিট। তোমরা এই পর্যন্ত মনে হয় দেখতে পারতেছো না। লাস্ট সিগনিফিকেন্ট, তাহলে একটা কি মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট আর একটা হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট। এখন তুমি একটা জিনিস যদি হিসাব করো, হিসাবটা হচ্ছে দেখো প্রত্যেকটার প্রথম সংখ্যা কি মোস্ট যাবে, তাহলে এটাকে এই আর এটাকে বলা হয় এমএসডি, আর এটাকে বলা হয় এলএসডি। আশা করছি এমএসডি এবং এলএসডি কি বুঝে গেছো। এবং এটাকে বলা হয় এই যে এই যে দশমিকটা, এই যে দশমিকটা, এই দশমিকটাকে বলা হয় রেডিক্স পয়েন্ট। কি ভাইয়া? রেডিক্স পয়েন্ট মানে হচ্ছে দশমিক বিন্দু। তাহলে এটাকে কি বলা হয়? রেডিক্স পয়েন্ট অথবা দশমিক বিন্দু। এই জিনিসগুলা কিন্তু খুঁটিনাটি কোশ্চেন অনেক বেশি আসে। দেন এই মানের এইটা দশমিকটাকে কি বলা হয়? এটাকে রেডিক্স পয়েন্ট বা দশমিক বিন্দু। তাহলে এই জিনিসটা না, এটা বিট না শান্ত, এটা বিট না, এটা ডিজিট। শান্ত দশমিক সংখ্যার ক্ষেত্রে এটা হচ্ছে ডিজিট, এবং আমি বিট কোনটা সেটা আমি বলে দিচ্ছি, তোমরা একটু ওয়েট করো। তাহলে কি এটা হচ্ছে এমএসডি মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট, এটা হচ্ছে এলএসডি লাস্ট সিগনিফিকেন্ট ডিজিট, আর দশমিক সংখ্যা হচ্ছে রেডিক্স পয়েন্ট হচ্ছে দশমিক বিন্দু। জাস্ট এই জায়গা থেকে এই তথ্যগুলো পাওয়া যায়, এবং এই তথ্যগুলো তুমি জানলে পরীক্ষায় আসলেই তুমি এমসিকিউ দেখলেই পারবা। এখন যদি আমরা যাই বাইনারি সংখ্যার ক্ষেত্রে, কোন সংখ্যা ভাইয়া? বাইনারি সংখ্যার ক্ষেত্রে বাইনারি সংখ্যার বেস কত ভাইয়া? 2। দেন বেসের সংখ্যার আগ পর্যন্ত তাহলে কি 0 আর 1। এখন এটা কি 0 আর 1, এটা কি মেশিন ভাষা, এই ভাষাটা কম্পিউটার বুঝে। এ থেকে এই তথ্যগুলো তুমি জেনে রাখো, যেটা তুমি পঞ্চম অধ্যায়ে শিখবা। জাস্ট জানার জন্য, এটা নোট খাতায় লেখা লাগবে না, পঞ্চম অধ্যায়ে তুমি নোট খাতায় লিখতে পারবা। এখন আমি যদি একটা সংখ্যা লিখি 0110.0100। এখন কথা হচ্ছে আমরা পৃথিবীর সব সংখ্যার মধ্যে কি শিখেছি? ডিজিট বা অঙ্ক শিখেছি, কিন্তু একমাত্র বাইনারি সংখ্যা, যে সংখ্যার মধ্যে আমরা বিট শিখেছি। তাহলে বাইনারি সংখ্যার এটা আর এটা, এই দুইটা হচ্ছে এমএসবি মানে মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর এটা হচ্ছে এলএসবি, এটা হচ্ছে লাস্ট সিগনিফিকেন্ট বিট। একমাত্র বাইনারির ক্ষেত্রে বিট হবে, আর বাকি সবগুলোর ক্ষেত্রে কি হবে ভাই? ডিজিট হবে। এই ব্যাপারটা মাথায় ক্লিয়ার করো। শান্ত তোমার একটু বলছিল যে সবগুলোর ক্ষেত্রে বিট, আসলে সবগুলোর ক্ষেত্রে বিট না, একমাত্র বাইনারির ক্ষেত্রে হবে বিট, আর সবগুলোর ক্ষেত্রে কি হবে? ডিজিট। আর এই যে এটাকে আমরা একটু আগে বাইনারি দশমিক বিন্দু বা রেডিক্স পয়েন্ট বলেছিলাম, এখন এটা হবে বাইনারি বিন্দু। কি ভাইয়া? এটা কিন্তু পরীক্ষায় আসে, বাইনারি বিন্দু। এখন তোমাকে বলবে এরকম একটা মান দিয়ে যে এর দশমিক মানকে কি বলে, আর রেডিক্স পয়েন্ট মানে দশমিক রেডিক্স পয়েন্ট, বাইনারি বিন্দু বা অন্য যে যে কিছু দেওয়া থাকে সেগুলা আসতে পারে। কথাটা তোমরা বুঝতে পারছো? হ্যাঁ। তাহলে কি, তাহলে এই জিনিসগুলো হচ্ছে তোমার নর্মালি জিনিস। এতটুকুই তোমার মধ্যে সীমাবদ্ধ থাকলে তোমার পরীক্ষায় কমন পড়ে যাবে। এখন আসো আমরা অক্টাল সংখ্যাতে অনেক কিছু শিকার আছে, আসো আমরা অক্টাল সংখ্যাতে যাই। এখন হচ্ছে আমাদের অক্টাল সংখ্যা। অক্টালের বেস কত ভাই? অক্টালের বেস হচ্ছে 8। অক্টালের বেস কত ভাই? অক্টালের বেস হচ্ছে 8। আর তাহলে 0 থেকে 7 পর্যন্ত কত ভাই? 0 থেকে 7 পর্যন্ত আমি কি বলছি? 0 থেকে বেসের আগের মান পর্যন্ত বেস 8, আর বেসের আগের মান কত? 7। এখন এটার ক্ষেত্রেও তোমার আমি জাস্ট একটু লিখে দিই, একটু দরকার। 7 2 6 আর হচ্ছে 2 1 6 বাংলিশ আমরা যেটা চ্যাটিং করি। তাহলে এইটা আর এটা হচ্ছে এমএসডি, আর এটা হচ্ছে এলএসডি, আর এটাকে বলে অক্টাল বিন্দু। কি ভাইয়া? এটাকে অক্টাল বিন্দু বলে। সব কিছু তোমার জানা থাকতে হবে। এটাকে কি বলে ভাইয়া? অক্টাল বিন্দু। কালকে পরীক্ষা দিবা, তাইলে বুঝতে পারবা তোমার কোথায় লেগিংস
আছে। এবং আজকের ক্লাসের পরে আমি তোমাকে বলে দিব যে সংখ্যা পদ্ধতি থেকে তোমাকে যে জায়গা থেকে কোশ্চেন করা হোক, তুমি একটা কোশ্চেন মিস করতে পারবা না, মানে করবাই না। কারণ তুমি যদি অনেস্টলি শিখতে আসো, মানে অনেকে আছে আমি দেখি, আমি তো পরীক্ষা দিব এখন একটু হালকা পাতলা দেখি, এটা না, তুমি যদি অনেস্টলি শিখতে আসো তাহলে তোমার আর কোনো বল থাকবে না। এখন এখন যে কোশ্চেনটা অনেক বেশি আসে পরের সংখ্যা এবং পূর্বের সংখ্যা থেকে পরের সংখ্যাটা অনেক বেশি আসে। তোমার এই কোশ্চেনটা অনেক বেশি আসে, যেটা হচ্ছে যে 7 এর পরের সংখ্যা কত। এখন 7 পরের সংখ্যা তোমাকে আমি শিখাবো, দেন তুমি 77 পরের সংখ্যা বলতে হবে, 177 পরের সংখ্যা বলতে হবে, 277 পরের সংখ্যা বলতে হবে। হ্যাঁ, এখন দেখো 7 পরের সংখ্যাটা কত। এই 7 পরের সংখ্যা হচ্ছে 8। আমরা নর্মাল হিসাব করি, এই যে 8, এটা বেসের মানে সমান কিনা। 7 যে পরের সংখ্যাটা সেটা কত, 8। 8 এটা কি বেসের মানে সমান কিনা। তোমাকে আমি যদি কোশ্চেনগুলো লিখে দিই, tan 2, আমি সবগুলো ইংলিশে লিখতেছি, tan 8 c tan d 108। এখন তোমাকে একটা জিনিস খেয়াল করতে হবে, যে তুমি একটু খেয়াল করো, তোমার কি বলছে যে 7 পরের সংখ্যাটা চাইছে। কি সংখ্যাটা চাইছে ভাই? 7 পরের সংখ্যা চাইছে। তাহলে 7 পরের সংখ্যা কত? 7 পরের সংখ্যা কি 8 না? এই যে 8 কি তার বেসের মানে সমান না? যদি কোনো সংখ্যা চায় এবং তার পরের সংখ্যাটা চায়, যদি কোনো এক সংখ্যা দিয়ে তার পরের সংখ্যাটা চায়, ওই পরের সংখ্যা যদি তার বেসের মানে সমান হয়, কি যদি কোনো মান দিয়ে তার পরের মান চায়, যদি পরের মানটা তার বেসের মানের সমান হয়, সেক্ষেত্রে তার মান অটোমেটিকলি 10 হবে। তার মান কি অটোমেটিকলি 10 হবে। কি ভাইয়া, তার মান কি হবে? অটোমেটিকলি 10 হবে। তাইলে যে এই 100 যেটা আনসার সেটা বাদ, সেটাকে কাটা, সেটা কি কাটা। এখন তাহলে সেই 100 মানটা কি কাটা, তাহলে তোমার আনসার কি হবে? এটা নয়তো এটা, নয়তো এটা। হ্যাঁ, এখন তোমাকে ডিসাইড করতে হবে তোমার বেস কত দেওয়া আছে। তোমার বেস 8 দেওয়া আছে, সেহেতু তোমার আনসার হবে এই বেসের মান। এখন আমরা এই বেস দিয়েও কিন্তু বল করি, আরে আমার 10 10 10, এ আনসার দাগা দাগা দাগা। এখন আরেকটা জিনিস হচ্ছে, তুমি সামনের বেঞ্চে তোমার কেউ একজন খুব পরিচিত পড়ে গেছে। এখন বলো কিরে তোমার 3 নাম্বার আনসার হ্যাঁ কইছে 10। হ্যাঁ যেহেতু 10 কইছে, হ্যাঁ তো জানে, তুমি তো জানো তুমি বেস দিকে আনসার দিবা। তুমিও কি, তুমি সেই 10 দিকে তুমি আনসারটা লিখলা, কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে, চুপ করে বসো, সব থেকে বড় কথা হচ্ছে তোমার এই যে বেসের মানটা, সেই বেসের মানটা কি তোমার খেয়াল রাখতে হবে। তুমি যদি খেয়াল না রাখো তাহলে তুমি কি অনেক বড় ভুল করে ফেলবা। এখন আমরা যদি আরেকটু সামনের দিকে তাকাই তাহলে কি পাই? তাহলে পাই ভাইয়া দেখো, এই জায়গায় আছে 77, এই জায়গায় কত ভাইয়া 177, এই জায়গায় 277। এখন তুমি 77 যে তুমি লিখেছ 77, তারপরে সংখ্যাটা কি? এই যে 7 পরে কি 8, এই যে 7 পরে 8, দেখো এইগুলা কি বেসের মানের সমান। দেন তারপরের সংখ্যাটা হচ্ছে 100। এখন 177 যদি তুমি দেখো, তাহলে 177 পরের সংখ্যাটা কি? সেই 177 পরের সংখ্যাটা হচ্ছে 200। এখন তোমরা একটু কমেন্ট করে জানাও 277 পরের সংখ্যাটা কত। সবাই একটু কমেন্ট করে জানাও যে 277 পরের সংখ্যাটা তোমরা কত লিখতেছো। হ্যাঁ 100 200 300, শান্ত ঠিক আছে, তুহিন তুমিও 300। আর বাকিরা রিয়াদ হুসাইন ভাইয়া তুমিও 300। মেহনাজ আগে তুমি আনসার দিয়ে দিছিলা বি, তুমি তো অনেক ট্যালেন্টেড তাহলে। রাশেদুল ইসলাম তুমিও 300 ভাইয়া। আচ্ছা, এখন আমরা যদি আরেকটু সামনের দিকে যাই, সবাই তো আমার লেখা দেখতেছো, হ্যাঁ আমরা যদি আরেকটু সামনের দিকে যাই কি দেখবো ভাইয়া? এই সংখ্যা শেষ, আমাদের অক্টাল থেকে তোমাকে যেভাবে
তোমাকে কোশ্চেন করুক না কেন, তোমার জন্য কি অনেক ইজি হয়ে গেছে, তাই না? আসলে পড়াশোনা মানে অনেক সহজ জিনিস, পড়াশোনা কোনো কঠিন জিনিস না। আজকে শেষ টপিক হচ্ছে হেক্সাডেসিমেল সংখ্যা। তোমরা সবাই কি করবা, যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা যে আজকে সবাই নোট করছো সেই নোট তোমরা সবাই দিয়ে দিবা, দিয়ে দিলে আমি দেখবো কীভাবে নোট করেছ। এখন আর হচ্ছে যে অক্টালে 177-এর পরসংখ্যার 200, সেটা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে 2019-20-এর কোশ্চেন ছিল। সবাই কথাটা আশা করছি তুমি বুঝতে পারছো। এখন আসো আমরা যদি হেক্সাডেসিমেল সংখ্যা সম্পর্কে একটু ধারণা নেই। কি সংখ্যা ভাইয়া? হেক্সাডেসিমেল সংখ্যা। তাহলে হেক্সাডেসিমেলের সংখ্যার বেস কত ভাইয়া? আমরা জানি 16। হেক্সাডেসিমেলের সংখ্যার বেস কত? আমরা জানি কত ভাইয়া? 16। তাহলে তোমার যদি বলে যে হেক্সাডেসিমেল সংখ্যাটা কত হবে, সেই 0 থেকে কত 15 পর্যন্ত, তাহলে তুমি এটা জানলা। তাহলে 0 থেকে 15 পর্যন্ত আমরা তো জানি ভাই 0 থেকে 9 পর্যন্ত আমাদের সংখ্যা, কিন্তু 10-এর পর কি? এ 10, 11, এ 12, এ 13, এ 14, এ 15, আর হে হচ্ছে কি 16 তো বেশি। তাহলে এর মান কত? সরি, এ 10-এর মান কত? সে 10-এর মান হচ্ছে এ, বি, সি, ডি, ই, এফ। তাহলে কি 10 মানে এ, 11 মানে বি, 12 মানে সি, 13 মানে ডি, 14 মানে ই, 15 মানে এফ। তুমি এই জিনিসটা তোমাদের ক্লিয়ার। এখন যে কোশ্চেনটা তোমার পরীক্ষায় অনেক বেশি আসে সেই কোশ্চেনটা আমরা দেখব। দেখো এই জিনিসটা আমি সবাইকে আরেকটু বলে নিই। 720 আর হচ্ছে এ ভি 2। এখন এটার ক্ষেত্রে তোমার এটা হচ্ছে এমএসডি, আর এটা হচ্ছে এলএসডি। আর এই যে বিন্দুটা আছে সেটা হচ্ছে হেক্সা বিন্দু। কি বিন্দু ভাইয়া? হেক্সা বিন্দু। এই যে বিন্দুটা আছে সেই বিন্দুটা কি ভাইয়া? এই বিন্দুটা হচ্ছে হেক্সা বিন্দু। তাহলে এটা কি এমএসডি মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট, আর ওইটা কি এলএসডি লেস্ট সিগনিফিকেন্ট ডিজিট, আর যে বিন্দুটা হেক্সা বিন্দু। এখন দেখো তোমার অক্টাল যে তোমার যে সংখ্যা পদ্ধতির যে পদ্ধতিগুলো আছে, যে সংখ্যাগুলো আছে, প্রত্যেকটা নামের পাশে পাশে প্রত্যেকটা বিন্দুর কিন্তু পরিবর্তন হচ্ছে। তাহলে কি তোমার এই বিন্দুগুলো তোমার মাথায় রাখতে হবে যাতে তোমার বিন্দুগুলো তুমি ভুল না করো। এখন দেখো যে কোশ্চেনটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসেছিল এবং কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে এসেছিল, আমরা সেই কোশ্চেনটা যদি একটু দেখি, সেই কোশ্চেনটা হচ্ছে যে এফ কত, এফ এর পরের সংখ্যা কত। দেখো এই দুইটা কোশ্চেন আমরা অনেক বেশি ভুল করি। 9 এর পরের সংখ্যা কত? পরের সংখ্যা কত? দেন আমি এটার আনসারগুলো লিখতেছি। এ 10 2, বি 10 16, সি এ, ডি হচ্ছে 20 16, আর এ তো মানে 16, এটা আমরা সবাই জানি। আর এটা হচ্ছে এ হচ্ছে 10 সেমগুলো আমি লিখি 10 16। বুদ্ধিমান হইলে তোমরা এখনই সবাই বুঝে ফেলবা। আসলে আমরা জানি তোমরা সবাই বুদ্ধিমান। ডি। আচ্ছা, এটাও একটা বাদ দিয়ে দিছি। নান, এটা হচ্ছে কি একটা বাদ দিয়ে দিছি, তোমার জন্য ইজি করে দিছি। এখন আমি এই দুইটা কোশ্চেন দুইটা ইউনিভার্সিটিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আসছে, মার্কা কোশ্চেন তুমি বলতে পারো। এখন দেখো তোমার যদি আমি ফার্স্ট কোশ্চেনটা একটু দেখি, তাহলে এই এফ এর মানটা কত ভাইয়া? এফ এর মান হচ্ছে কত? 15। তাহলে এফ এর মান যদি 15 হয়, এফ এর পরের সংখ্যাটা কত ভাই? 16। তাহলে এই 16 কি বেসের মানের সমান না? তোমাকে আমি কি বলছি, যদি কোনো মান বেসের মানের সমান হয় তার মানটা কত ভাই? তার মানটা হচ্ছে 10। যদি তার মানটা 10 হয় তাহলে কি তোমার এইটা আর এইটার আনসার হবে, এই দুইটার একটা আনসার হবে না? তাহলে তুমি ফার্স্টে এই দুইটা কেটে দিলা। এখন এই দুইটা যদি আনসার হয় তাহলে এই দুইটা তোমার কি খেয়াল করতে হবে? তোমার বেস খেয়াল করতে হবে। আসো আমরা একটু বেসের দিকে তাকাই। যদি বেসের দিকে তাকাই, এই জায়গায় 2, এই জায়গায় 16, তাহলে আমাদের প্রশ্ন কি ছিল? 16। তাহলে আমাদের আনসার কি হবে? বি। আশা করছি আমরা সবাই এই জিনিসটা বুঝতে পারছি। এখন এটার আনসার বি হবে, আর এটার আনসার কি বি হয়ে যাবে ভাইয়া? না, এটার ক্ষেত্রে কি 9 এর পরের সংখ্যাটা কত? 9 এর পরের সংখ্যাটা হচ্ছে 10। 10 কি এই জায়গায় বেসের মানের সমান না? 10 এর একটা মান আছে, সেটা হচ্ছে এ। এই জায়গায় হচ্ছে এ, সেটা কি আমাদের আনসার। আশা করছি তোমরা সবাই এই জিনিসগুলা বুঝতে পারছো এবং বিভিন্ন পরীক্ষায়
তোমরা যখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা এবং দিয়েছ, আর তোমরা কই থেকে দিয়েছ, তোমরা দিবা, হ্যাঁ, তাহলে তোমরা এই জিনিসগুলা অনেকে সেকেন্ড টাইমার থাকতে পারো, আমি তো জানি না, এই জায়গায় সেকেন্ড টাইমারও যদি থাকো, যারা গুচ্ছের জন্য তো সেকেন্ড টাইমারও পড়তে পারো, তাহলে তুমি একবার পরীক্ষা দিয়েছো, তাহলে তোমার একটু আইডিয়া থাকতে পারে। এখন কথা হচ্ছে এই জিনিসগুলো তোমার কোশ্চেন আসবে, যে 4-5টা কোশ্চেন তোমাকে আমি বলে দিয়েছি, এর বাইরে কোনো কোশ্চেন হবে না। তোমরা এতটুকু নোট করে যদি তোমরা এতটুকু পড়তে পারো, তোমার সংখ্যা পদ্ধতির আবিষ্কার ও তার প্রকারভেদ, তোমার 1 মার্ক আসলে মনে করো তো 1 মার্ক তোমার পকেটে, আর মেরা হইলে তোমাদের ভ্যানিটি ব্যাগে আছে, তোমরা নিশ্চিত করে তোমরা বলতে পারো। এখন দেখো তোমরা সবাই বুঝতে পারছো কিনা একটু সবাই জানাও, দেন ক্লাস শেষ করে দিব। আল্লাহ, সবাই যে আগে আনসার দিয়ে দিছো তোমরা। তুহিন ভাই 20 না, তুহিন ভাই আনসার হবে বি, তুমি 20 লিখবা কিভাবে? 20 তো কখনোই পসিবল না। হ্যাঁ, আচ্ছা ভাইয়া, আজকে ক্লাস এ পর্যন্তই। আগামীকালকে আমি একটু পরে 10, হ্যাঁ আচ্ছা শান্ত, আচ্ছা তোমাকে আমি বোঝাচ্ছি। তুমি দেখো, এই যে তোমার যে কোনো মান, ওইটা কি বেসের মানের সমান হইতে পারে? এটা কি কখনো পসিবল, বা আদৌ কি পসিবল হয়েছে? না, বেসের মানে আগ পর্যন্ত। তাহলে তুমি একটা জিনিস খেয়াল করো, 16 কি এটার বেস হচ্ছে 16, তাহলে এই যে এফ কত, এটার 15 পর্যন্ত তার সীমাবদ্ধ। সেটা কি 15 পর্যন্ত তার সীমাবদ্ধ, সেটা কখনো 16 হতে পারবে না। হ্যাঁ, সেইটা সে মানটা হলে সে মানটা কি হয়ে যাবে, সে মানটা হয়ে যাবে 10। সেটা যদি বেসের মানের সমান মান হয়ে যায়, সে মানটা 10 হয়ে যাবে, সে মানটা কখনো 16 হইতে পারবে না। দেখো আমরা যখন অক্টাল সংখ্যা সম্পর্কে শিখেছি, সেই জায়গায় 77 ছিল বা 7 ছিল, যখন 7 ছিল, দেন 7-এর পরবর্তী সংখ্যাটা কত, 8। সে 8-এর জায়গায় আমি কি লিখছি, সে 8-এর জায়গায় আমি লিখেছি কত, 10। সেক্ষেত্রে বেস ভিতরের মান কখনো বেসের মানের সমান হতে পারবে না, তার আগ পর্যন্ত মানটা হবে। আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো। আজকের ক্লাস এ পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং সবাই নোট করে আমাকে কখন দিবা, সর্বোচ্চ 2 ঘন্টার ভিতরে দিয়ে দিবা, বা আচ্ছা 3 ঘন্টার ভিতরে দিও, 2-3 ঘন্টার ভিতরে দিয়ে দিবা। এবং কালকে আমি যখন ক্লাসের টাইম দিব, ক্লাসের টাইমের আগে পরীক্ষা হবে, এবং পরীক্ষা 10টা কোশ্চেন থাকবে, সবাইকে সর্বনিম্ন 9টা কোশ্চেন পারতে হবে। যে না পারবে তার পানিশমেন্ট আমি পড়াচ্ছি অনলাইনে দিব। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।